তাহলে আজকের পড়ার টপিক হচ্ছে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি। তো নর্মালি আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, ধরো আমরা হচ্ছে এরকম কি দেখতে পাই, এগুলা কি পাহাড়। আবার পাহাড়ের পরে এরকম একটা অংশ দেখা যায়, এগুলোর নাম কি, এগুলো আমরা জানবো। দেখো, প্রথম বিষয়টা হচ্ছে এটাকে আমরা কি বলে সম্বোধন করতেছি, এটা একটা কি পাহাড়, এটা একটা কি পাহাড়। দেখো, দুইটা পাহাড়ের মাঝখানে যে জায়গাটা, এটাকে আমরা বলি হচ্ছে উপত্যকা। ঠিক আছে, তাহলে পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে জায়গার নাম কি উপত্যকা। কিন্তু এটার একটা নাম আছে, আমরা একটু পরে ক্লিয়ারলি পড়বো। তো আমাদের পড়ার টপিক কি, দেখো পৃথিবীর সব জায়গায় কি ভূমি একই রকম? এই বাংলাদেশের সব জায়গায় কি একই রকম? সব জায়গায় কি সমতল? খুলনা যেমন সমতল, খুলনায় কোনো পাহাড় আছে? হ্যাঁ, নাই। কিন্তু কোথায় পাহাড় আছে বলো, কোথায় পাহাড় আছে? শুধু রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, আর কোথাও নাই? সিলেট। গুড। আচ্ছা, আমরা বাংলাদেশের মানচিত্র আঁকাই। হ্যাঁ, ঠিক আছে। এখন শোনো, এই সমস্যা কি, ভারতের মানচিত্র সব মনে করো যে এগুলা নিয়ে নিবো সব, ঠিক আছে? হ্যাঁ, সেভেন সিস্টার্স নিয়ে নিবো, মায়ানমার থেকে শুরু করে উপরে সেভেন সিস্টার্স থেকে চায়নার থেকেও আমরা দখল করে নিবো, কোনো সমস্যা আছে? আচ্ছা দেখো, এই সিলেট কোথায় বলো? এখানে সিলেট। আচ্ছা, তার আগে বলো তো উত্তর দক্ষিণ কোনটা? এইদিকে কি উত্তর, এটা দক্ষিণ, এটা কি পশ্চিম, আর এটা কি পূর্ব। তো বাংলাদেশের মেইনলি পাহাড় কোথায় দেখা যায়? সিলেট এবং চট্টগ্রামে। তাহলে কোথায় বলতো? উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব। বুঝতে পারছো? তার মানে আমাদের বইয়ে একটা লাইন লেখা আছে, আমি খুব স্পেসিফিক লাইন পড়াচ্ছি। এখানে অনেক লাইন আছে, সবগুলো লাইন আমাদের নর্মালি লাগবে না, যেগুলো লাগবে ওগুলো আমি দাগাই দিব, ওগুলাই মাথায় রাখবা। ঠিক আছে? তো কি আছে দেখো, এদেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে রয়েছে পাহাড় ও টিলা। তাহলে পাহাড় ও টিলা কোথায় আছে? উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল। ঠিক আছে, নর্মালি আসার কথা না, বাট যদি দেখে স্যার মনে করলো যে এই লাইনটা মনে হয় ইম্পর্টেন্ট, দিয়ে দিল। যে কোনো লাইন থেকে এমসিকিউ চলে আসতে পারে। আচ্ছা, সিলেট বিভাগের অনেকটা অঞ্চল জুড়ে রয়েছে নিচু হাওর। তোমরা মানে হাওর মানে কি, নর্মাল সমতল ভূমি থেকে একটু নিচু হয়ে গেছে, বিল হয়ে গেছে, সেখানে পানি জমে থাকে, ওটাকে আমরা কি বলি? হাওর। হাওর কোথায় থাকে? এই যে তোমার সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, এইসব এলাকা, এইসব জায়গায় হাওর থাকে। তো এটা বলছে। বাংলাদেশ ছেড়ে যদি আমরা পৃথিবীর অন্যান্য স্থানে যাই, তাকাই, তাহলে কি দেখবো? মরুভূমি। বাংলাদেশে কি মরুভূমি আছে? নাই। হিমবাহ, উঁচু পর্বত, উপত্যকা, মহাসাগরের নিচে গভীর খাদ, হ্রদ, আগ্নেয়গিরি আছে। বাংলাদেশে আগ্নেয়গিরি আছে? ওই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে একটা আগ্নেয়গিরি, তাই না? দেখো, আমার আগ্নেয়গিরিতে বৃষ্টি হয়, কারণ আমার কোনো আগ্নেয়গিরি নাই। দেখো দেখো নেক্সট, এখানে অনেক কথা লেখা আছে। তো মেইনলি প্রথমে আমাদের দুইটা বিষয় জানতে হবে। কি কি? ভাইয়া, পৃথিবীর বিভিন্ন ধরনের ভূমিরূপ, মানে এই যে বিভিন্ন রকম পাহাড় পর্বত, এইসব সৃষ্টি কেন হয়েছে? দুইটা মেইন কারণ। সেটা হচ্ছে পৃথিবীর ভেতরের কারণ, এদিকে কনসেন্ট্রেশন দিতে হবে পুরাটা। পৃথিবীর ভেতরের কারণ মানে কি ভাই? পৃথিবীর ভেতর মানে কি? মাঝে তোমাদের বাস্তুতন্ত্র বর্ণনার সময় পড়াইছিলাম যে পৃথিবীর বাইরের দিকে কি থাকে? কিমোস্ফিয়ার, অ্যাটমোস্ফিয়ার। আর ভেতরে কিমোস্ফিয়ার থাকে, কিমোস না, এটা লিথোস্ফিয়ার। ভেতরে কি থাকে? লিথোস্ফিয়ার। হ্যাঁ, লিথো মানে কি? পাথর, পড়ছিলাম না আমরা? তার মানে আমাদের পৃথিবীর, দেখো লিথো মানে কি? পাথর। তার মানে আমাদের মাটির নিচে, ভূপৃষ্ঠের মাটির নিচে অনেক কি থাকে? পাথর থাকে। ওই পাথরে কি করে? একটা আরেকটার সাথে মারামারি করে। এদিকে একটা পাথর আরেকটা পাথরের সাথে মারামারি করে, ধাক্কা দেয়, ওকে ধাক্কা দেয়, ওকে ধাক্কাতে এলোমেলো হয়ে মনে করো উপরে ভূপৃষ্ঠের মাটিটা উপর নিচে হয়ে যায়। বুঝছো? ওদের ধাক্কিতে এই সমস্যাগুলো হয়। তো পৃথিবীর ভেতরে, এটা পৃথিবীর ভেতর না, ভূ অভ্যন্তর। ঠিক আছে, তাহলে যে প্রক্রিয়া হয় ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া। আর এই অভ্যন্তরের বাইরে মানে মনে করো যে ভূপৃষ্ঠের উপরের দিকে এইসব জায়গায় যা হবে ওটাকে আমরা কি বলবো? ভূ বহিস্থ প্রক্রিয়া। বুঝছো? এখন ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া আমরা শুরুতে পড়বো, এটাই আমাদের প্রথম টপিক, কারণ এটাই আজকে পড়ার চেষ্টা করবো পুরোটা যদি সম্ভব হয়। ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া হচ্ছে এন্ডোজেনিক প্রসেস। ইংলিশ নাম কি? এন্ডো শব্দটা গোল করো। এন্ডো মানে হচ্ছে ভিতরে, এন্ডো গোল করে লেখো, ভিতরে। এন্ডো মানে কি? ভিতরে। আর জেনিক শব্দটা, এটা কোন জায়গা থেকে আসছে? জেনেসিস থেকে আসছে। জেনেসিস মানে হচ্ছে তৈরির প্রক্রিয়া, বইয়েই লেখো সব। জেনেসিস মানে কি? তৈরির প্রক্রিয়া। আর এন্ডো মানে কি? ভেতরে। আর জেনেসিস থেকে অ্যাডজেক্টিভ হয়ে যায় জেনিক।
মানে এন্ডো মানে ভিতরে, আর জেনিক এখানে দেখলে মনে হয়, রাখলে মনে হয় দেখতে পারবা নিচের দিকে, তাই না? ওকে, এন্ডোজেনিক প্রসেস। ওকে, আর ভূ বহিস্থ, আচ্ছা এক্সো মানে কি তাহলে? এক্সো মানে কি? বাইরে। তাহলে এক্সোজেনিক মানে কি? বাইরে, ভূ বহিস্থ প্রক্রিয়া। তো আমরা শুরুতে পড়বো হচ্ছে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া বা এন্ডোজেনিক প্রসেস, মানে পৃথিবীর ভেতরের কি কারণে পৃথিবী আসলে এরকম সব জায়গায় সমান হয় না, ঠিক আছে? ভেতরের কারণ। তো ভেতরের কারণে চলে আসি আমরা এবার। লেখা হয়েছে, দ্রুত করতে হবে, ফাস্ট করতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে আসো ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়াকে আমরা আবার এটা নিয়ে ডিসক্রাইব করব, আলোচনা করব যে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া মানে পৃথিবীর ভেতরে কি হতে পারে। দেখো দুইটা প্রক্রিয়া এখানে হয়, উপরেরটুকু আমি আর পড়ালাম না, একই কথা আমি বুঝাই দিলে বুঝতে পারবা। ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কি কি? বলের প্রভাবজনিত বিকৃতি আর আগ্নেয়গিরি সংক্রান্ত। মানে ভূ অভ্যন্তরে ওই যে বিভিন্ন রকম প্লেটের কথা বলছিলাম না, পাথর, ওই পাথরগুলো হচ্ছে প্লেট, বুঝছো? তোমরা নাম শুনছো না, টেকটনিক প্লেট, ওই যে ভূমিকম্প হয় সরে গেলে এরকম শুনছো না? তো ওই প্লেটগুলা হচ্ছে যদি ঠিকঠাক না থাকে, ওদের মধ্যে যদি মারামারি হয়, যার বল যত বেশি সে তত ধরে ধাক্কা দিবে আরেকজনকে, এভাবে মারামারি হয়। তো ওইখানে কিছু কাজ হয়, বলের প্রভাবজনিত বিকৃতি, আর যদি কখনো নিচের দিকে আগ্নেয়গিরি থাকে, সে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় বা বিভিন্ন কারণে ওইখানে একটা বিকৃতির সম্ভাবনা থাকে। তো এখন চলে আসবো তাহলে কোনটা সম্পর্কে আমরা পড়বো এখন? বলের প্রভাবজনিত বিকৃতি। অর্থাৎ পৃথিবীর ভূ অভ্যন্তরে বিভিন্ন বল কাজ করে, মেইনলি দুইটা বল। কি কি? সংকোচন বল আর প্রসারণ বল। রিপিট করো, কোন কোন বল? সংকোচন বল আর প্রসারণ বল। এই দুইটা বলের কারণে পৃথিবীতে কি সমস্যা হয়? আকার আকৃতির পরিবর্তন হয়। সংকোচন বল আর প্রসারণ বলের কারণে কি হয়? পৃথিবীর আকার আকৃতির পরিবর্তন ঘটে। এই পরিবর্তন শিলার উপর প্রযুক্ত বল কতটুকু এবং কোন দিক দিয়ে কাজ করছে এর উপর ডিপেন্ড করে। এত কিছু লাগবে না, তুমি খালি এটুকু মাথায় রাখবা যে বলের কারণে কি হবে, গোল করা এটুকু, কি হয়? আকার ও আকৃতির পরিবর্তন হয়। কোন কোন বল? সংকোচন বল আর প্রসারণ বল। কোন কোন বল? সংকোচন বল আর প্রসারণ বল। ওকে, এখন আমরা দেখব যে বলের কারণে কি কি ঘটতে পারে। দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে, তো আমি এখন তোমাদেরকে একটু বইয়েও ছোট করে লিখতে পারো বা খাতায়ও লিখতে পারো, সেটা হচ্ছে যে বলের প্রভাবজনিত যে বিক্রিয়া, মানে বলের কারণে বা প্রভাবজনিত একই কথা, বলের কারণে যে বিকৃতি হবে, এই বিকৃতি আমরা একটা পয়েন্টের মধ্যে যদি আনি, কি কি বল কাজ করে বলো? সংকোচন আর হচ্ছে প্রসারণ। সংকোচন বল আর প্রসারণ বল। এখন সংকোচন বল আর প্রসারণ বল, এই দুইটা বল পৃথিবীকে দুই রকম সিস্টেমের মধ্যে ফেলায় দেয়, অর্থাৎ দুইটা সমস্যা সৃষ্টি করে। একটা করে হচ্ছে ভাঁজ, কি করে? ভাঁজ। আর আরেকটা করে হচ্ছে চ্যুতি। দুইটা, একটা হচ্ছে ভাঁজ আর একটা হচ্ছে চ্যুতি। এগুলা কি আমি বুঝাই দিব, আগে জাস্ট সংক্ষেপে ভাঁজের নিচে লিখে রাখো। ভাঁজের নিচে লিখবা হচ্ছে আকৃতি পরিবর্তন হয়। ভাঁজে কি হয়? আকৃতি পরিবর্তন হয়। কিন্তু চ্যুতিতে কি হয়? ফাটল সৃষ্টি হয়। তাহলে দেখো, একটাই হচ্ছে ফাটল সৃষ্টি হয়, আর একটাই কি হয়? আকৃতি পরিবর্তন হয়। এই দুইটা বিষয় একটু সংক্ষেপে লেখো, এরপরে আমি ডিটেইলসে বোঝাই দিচ্ছি। ওকে, লেখা শেষ? তাহলে বলের কারণে দুইটা সমস্যা হয়, ভাঁজ আর চ্যুতি। যদি বলের কারণে আকৃতির পরিবর্তন ঘটে, যদি ফাটল না ধরে তাহলে আমরা কি বলবো? ভাঁজ। আর যদি ফাটল ধরে তাহলে কি বলবো? চ্যুতি। ঠিক আছে, দেখো শুরু করি, দ্রুত দেখো। তাহলে এখন এদিকে তাকাও সবাই, এটা লেখা যাবে, পরেও লেখা যাবে, একটু দেখো। এটা মনে করো সমতল একটা ভূমি, ঠিক আছে? এটা কেমন ভূমি? সমতল ভূমি। এখন এটা তুমি এদিক থেকেও চাপ দিবা, এদিক থেকেও চাপ দিবা, মানে দুই দিক থেকে একটা সংকোচন করার জন্য কাজ করতে হবে। দুই দিক থেকে সংকোচন করার জন্য কাজ করতে হবে। তাহলে দুই দিক থেকে যদি তুমি চাপ দাও, এটা কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে না? আচ্ছা, তাহলে
উঁচু জায়গা সৃষ্টি হবে, আর কি সৃষ্টি হবে? নিচু জায়গা। উঁচু জায়গা, নিচু জায়গা। ঠিক আছে, আবার ভালো করে দেখো, দুই দিক থেকে সংকোচন বল কাজ করলো, উঁচু জায়গা নিচু জায়গা, উঁচু জায়গা নিচু জায়গা, এভাবে সৃষ্টি হবে। এটাকে বলা হচ্ছে ভাঁজ। এটাকে কি বলা হচ্ছে? ভাঁজ হয়ে গেছে না জিনিসটা। তাহলে দুই দিক থেকে সংকোচন বল কাজ করলে কি সৃষ্টি হবে? ভাঁজ সৃষ্টি হবে। বুঝছি? ভাঁজে কি সৃষ্টি হবে? উঁচু জায়গা এবং নিচু জায়গা। ওকে, চলে আসি আমরা একটু বইয়ের লাইনে। সবাই একটু কলম হাতে নাও, এটা একটু মাথায় রাখো। দেখো, ভাঁজ বা ফোল্ডিং, ইংলিশ নাম কি? ফোল্ডিং। তো ভূপৃষ্ঠ শিলায় যদি দুই দিক থেকে পরস্পরমুখী সংকোচন বল, তাহলে এইটুকু মার্ক করো যে দুই দিক থেকে পরস্পরমুখী সংকোচন বল কাজ করে, তাহলে সেই শিলার বিকৃতি ঘটে এবং কিসের সৃষ্টি হয়? ভাঁজের সৃষ্টি হয়। তাহলে কিভাবে আসলে, মনে করো এটা তো কাগজ, শিলা তো পাথর। এখন পাথর ভাইয়া কিভাবে ভাঁজ করা যায়? পাথরও নরম পাথর আছে, শক্ত পাথর আছে। ঠিক আছে, নরম যেগুলো সেগুলো ভাঁজ হয়ে যায়, মানে তুলনামূলকভাবে নরম। যারা ওদেরকে চাপ দিচ্ছে, ওদের থেকে যদি মানে পাথর যে হচ্ছে ভাঁজ হবে, তার শক্তির থেকে যদি যে তাকে চাপ দিচ্ছে তার শক্তি যদি বেশি হয়, তাহলে সে ভাঁজ হয়ে যাবে না? বুঝতে পারছো? যাই হোক, তাহলে এইটা মাথায় রাখবো, দুই দিক থেকে পরস্পরমুখী সংকোচন বল কাজ করলে কি হবে বলো? ভাঁজ সৃষ্টি হবে। এখন দেখো, ভাঁজে কি কি দেখছি আমরা? উঁচু আর নিচু। সবাই এইটুকু মার্ক করো দ্রুত। সেটা হচ্ছে, সবাই একটু আগে ছবিটা দেখো, এই ছবিটার দিকে তাকাও। দেখো তো, উঁচু অংশের নাম কি দেওয়া হয়েছে? অ্যান্টিক্লাইন। আর নিচু অংশের নাম কি দেওয়া হয়েছে? সিনক্লাইন। তাহলে ভাঁজের কারণে দুইটা বিষয় সৃষ্টি হবে, উঁচু আর নিচু। তাহলে উঁচু অংশের নাম কি? অ্যান্টিক্লাইন। এইভাবে দাগাবা। দেখো, এটা যে গোলটা করবা সেটা হচ্ছে তুমি এই উঁচু আর অ্যান্টিক্লাইন একসাথে একটা গোলের মধ্যে রাখবা, আর নিচুর নাম কি? সিনক্লাইন, একসাথে একটা গোলের মধ্যে রাখবা। বুঝছো? তাহলে উঁচু অ্যান্টিক্লাইন, নিচু সিনক্লাইন। ওকে, ক্লিয়ার? রিদিম আসছে আজকে? আসে নাই? আচ্ছা, দেখো এখন তুমি বলো সৌমিক, তাহলে পাহাড়, পাহাড় কার ভেতরে যাবে? অ্যান্টিক্লাইন নাকি সিনক্লাইন? অ্যান্টিক্লাইন, কারণ পাহাড় তো উঁচু। তাহলে বলতো উপত্যকা কার ভেতরে যাচ্ছে? সিনক্লাইন। বুঝছি আমরা? ওকে, বসো। তাহলে দেখো, নিচের লাইনে লেখা আছে কমিউনিকেশন, এই যে এখানে হচ্ছে। আচ্ছা, দেখো, তাহলে দেখো এখানে অ্যান্টিক্লাইন আর কি? সিনক্লাইন। আর অ্যান্টিক্লাইন কার অন্তর্ভুক্ত? পাহাড় শ্রেণী। আর সিনক্লাইন কার অন্তর্ভুক্ত? মানে উপত্যকা কার অন্তর্ভুক্ত? সিনক্লাইনের। ক্লিয়ার? ওকে, ডান। এবার এখানে তোমাদের এই প্র্যাকটিক্যাল কিছু জিনিস লেখা আছে, ওটা লাগবে না। এখন চলে আসো হ্যাঁ, একটু আগে আমরা ছবি দেখলাম যে অ্যান্টিক্লাইনও দেখলাম, সিনক্লাইনও দেখলাম, মানে পাহাড়ও দেখলাম, উপত্যকাও দেখলাম, দেখছিলাম না এখানে? এটা একটু সবাই এবার মনোযোগ দিয়ে খেয়াল করবা। দুইটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আমি একটু এখানে পড়াবো। সেটা হচ্ছে, দেখো, দুই পাহাড়ের মাঝে কি উপত্যকা না? এখন এটা বুঝতে হবে, এখানে আর কি কি বুঝতে হবে। দেখো, এই জায়গাটা খেয়াল করো, এটা উঁচু জায়গা কিন্তু পাহাড়ের মতো কি লাগছে? এটা পাহাড়গুলোর দিকে তাকাও, পাহাড়ে চাইলে তুমি এখান থেকে হেঁটে হেঁটে উঠতে পারবা কিনা বলো? কিন্তু এটার দিকে তাকাও, এটাকে তুমি উঠতে পারবা হেঁটে হেঁটে? কারণ এটা একদম কি কত ডিগ্রি কোণ করে আছে এখানে? 90 ডিগ্রি। এই পাশেও কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি। আচ্ছা, পাহাড়ের এই যে অংশগুলা, এগুলাকে আমরা কি বলি? নর্মালি বলি হচ্ছে ঢাল। এগুলোকে কি বলা হয়? ঢাল। এখন দেখো, এই যে অংশটা, এর নাম এখন আমরা পড়িনি, আগে আগে বুঝে নিই, তারপরে পড়বো। এর যে ঢাল, এই ঢালগুলা কি হবে? খাড়া হবে। ঢালগুলা কেমন হবে? খাড়া ঢাল হবে। তো ঢালগুলা কেমন হবে? খাড়া ঢাল। কেন? কারণ ঢালের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে উচ্চতা। মানে উচ্চতা না, সরি, মানে হচ্ছে তোমার উপরে যে চূড়া, এই চূড়াটা কেমন? পাহাড়ের চূড়ার দিকে তাকাও। পাহাড়ের চূড়া হচ্ছে এরকম গিয়ে ত্রিভুজ গিয়ে মিলে যায় না? মানে অল্প জায়গা থাকে। চূড়া কি বেশি জায়গা থাকে? গোড়ার থেকে চূড়ায় কি কম জায়গা থাকে না? অনেক কম। কিন্তু এর দেখো, গোড়ায় যেরকম জায়গা, উপরে সেরকম জায়গা না? তাহলে এর কি স্পেসিফিক চূড়া আছে? মানে এর যে উপরের অংশটা, এটা কেমন? এটা কি পাহাড়ের মতো এরকম ত্রিভুজ এরকম না? এটা কেমন? সমতল। এটা কেমন? সমতল। এবং এই সমতলটা বেশ বড় এলাকা জুড়ে, বলতে পারো যে বিস্তীর্ণ, বিস্তীর্ণ সমতল একটা জায়গা। অনেক সময় এটা একটু হালকা হালকা তরঙ্গায়িত হতে পারে, মানে হালকা ঢেউ ঢেউ তরঙ্গায়িত থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাটা কি হবে? সমতল, অথবা কি অল্প তরঙ্গায়িত, মানে তরঙ্গ থাকতে পারে, মানে একটু উঁচু নিচু থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে সমতল। তাহলে দেখো, মেইন দুইটা বিষয়, এর উপরের যে অংশটা, এটা কেমন হবে? সমতল।
বা কি সমতল বা আংশিক তরঙ্গায়িত। আর এর যে ঢাল এটা কেমন হবে? খাড়া ঢাল। তাহলে এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে মালভূমি। কি নাম? মালভূমি। ওকে, তাহলে দেখো এবার আমি একবারে পড়াই দিই। তাহলে মালভূমির দুইটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। দুইটা বৈশিষ্ট্য কি? ফার্স্ট বৈশিষ্ট্য, ঢাল কেমন বলো, অ্যান্সার দাও। ঢাল কেমন? খাড়া ঢাল। কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এর যে চূড়া, এই চূড়াটা কেমন? পাহাড়ের মতো না, এটা হচ্ছে বিস্তীর্ণ সমতল বা আংশিক তরঙ্গায়িত ভূমি। ক্লিয়ার? দেখো এইখানে সমতলটা আসলে কোথায় হওয়ার কথা? এই বরাবর হওয়ার কথা না, কিন্তু সেটা না হয়ে সমতলটা কি হয়েছে? এখানে না হয়ে উঁচুতে উঠে গেছে না। তাহলে দেখো সমতলটা এখানে না হয়ে কোথায় উঠছে? উঁচুতে উঠছে। তার মানে এটা বলতে পারি আমরা কি, অধিক উচ্চতায় অবস্থিত সমতল ভূমি। বুঝতে পারছো? সমতল কিন্তু কি নর্মাল লেভেল থেকে উঁচুতে আছে, তাই এর নাম কি? অধিক উচ্চতায় অবস্থিত সমতল। ঠিক আছে? বা অনেক সময় সমতল না হয়ে কি হয়? আংশিক তরঙ্গায়িত হয়। ক্লিয়ার? তাহলে দেখো মালভূমির সংজ্ঞা বা বৈশিষ্ট্য কি পড়বা এখানে? এই যে এটা হচ্ছে সংজ্ঞা, যে মালভূমি হচ্ছে মূলত অধিক উচ্চতায় অবস্থিত বিস্তীর্ণ সমতল বা আংশিক তরঙ্গায়িত ভূমি। ক্লিয়ার? আর দুইটা বৈশিষ্ট্য কি বলেছি, মানে মেইন বৈশিষ্ট্য কি বলেছি? এটা ঢাল কেমন হবে? খাড়া ঢাল যুক্ত। এবং কিসের মতো? টেবিলের মতো লাগছে না? কিসের মতো? এটা টেবিলের মতো। এটাও মাথায় রাখবা। তাহলে কিসের মতো? এটা টেবিলের মতো। তাহলে বুঝতে পারছি আমরা মালভূমি কি, মালভূমির বৈশিষ্ট্য পারবো। ওকে, আগামী দিন তোমাদের হচ্ছে এসএ কিউ লিখতে থাকবে 20 থেকে 25টা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। মানে ধরো মালভূমি কি লিখলাম, বা মালভূমির বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে? বা হচ্ছে উপরে যেগুলো পড়াইছি, যেমন হচ্ছে অ্যান্টিক্লাইন উঁচু অংশকে কি বলে? অ্যান্সার কি হবে? অ্যান্টিক্লাইন। নিচু অংশকে কি বলে? সিনক্লাইন। পারো মানে এগুলো লিখতে? এরকম কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেন থাকবে, তোমরা লিখেও আনবা। ঠিক আছে? ওকে, এইচডব্লিউ থাকবে, পরীক্ষাও থাকবে। ঠিক আছে? সব কাজ করতে হবে। আর কেন? কারণ এই অধ্যায়টা তুমি পরে আর খুব বেশি পড়তে পারবা না। আমার কথা বুঝছো? এই অধ্যায়টা কি আর খুব বেশি পড়া হবে? পরীক্ষার আগে পরে তো রিভিশন হবে, কিন্তু অন্য যে অধ্যায়গুলো কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, এগুলো আমরা ভালো করে পড়বো না। ওকে, চলে আসো। এখন দেখো পৃথিবীর উল্লেখযোগ্য মালভূমি হলো পামির মালভূমি। তাহলে পৃথিবীর উল্লেখযোগ্য মালভূমি কি? পামির মালভূমি। তো পামির মালভূমিকে কি বলা হয়? পৃথিবীর ছাদ। পাশে লিখে রাখা, দেখাচ্ছি পামির মালভূমি দেখাচ্ছি। আর ইরানের যে মালভূমি, ইরানের মালভূমির নাম হচ্ছে গোলান মালভূমি। গোলান। ঠিক আছে? পাশে লিখে রাখো পামির মালভূমি, পাশে লিখে রাখো পৃথিবীর ছাদ। পামির মালভূমিকে কি বলা হয়? পৃথিবীর ছাদ। হ্যাঁ, এটা ছোটবেলায় পড়ছি আমরা, এটা সাধারণ জ্ঞানের একটা কোয়েশ্চেন। পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমিকে। পামির মালভূমি কোন দেশে জানো? তাজিকিস্তানে। কোথায়? তাজিকিস্তান। এই যে এটা হচ্ছে পামির মালভূমি। দেখো এখানে কিছু ছবি টবি আছে, দেখছো? হ্যাঁ, কিছু ক্ষেত্রে উঁচু নিচু তো থাকবেই, সব তো আর সমান থাকবে না। আর ছাদ কেন বলা হয়? কারণ উপর থেকে দেখলে মনে হয় কি, নর্মালি মনে করো তুমি উপর থেকে সমতল ভূমি দেখতেছো, আবার বিল্ডিং এর ছাদ দেখতেছো, ওই বিল্ডিংটা হচ্ছে তোমার মালভূমি। বুঝতে পারছো? এই জন্য মনে হয় যে পৃথিবীর উপরে একটা বিল্ডিং এর ছাদ দেখা যাচ্ছে, এরকম মনে হয়। তো এই জন্য কোন দেশে থাকে এটা, মানে কোন দেশে অবস্থিত? তাজিকিস্তান। এটা সাধারণ জ্ঞানের জন্য ভবিষ্যতে কাজে লাগবে। পাশে লিখে রাখো পৃথিবীর ছাদ আর তাজিকিস্তানে থাকে। আর ইরানের মালভূমির নাম কি? গোলান মালভূমি। কি নাম? গোলান মালভূমি। ওকে, ডান, দ্রুত। এবার চলে আসো, এবার আসো নেক্সট আমরা কি পড়বো? ফল্টিং বা চ্যুতি। এটা খুব সহজ, দেখলে মনে হয় যে কি নাকি, এখানে অনেক ছবি আছে, দেখো এই ছবিগুলো দেখছো, এগুলা মনে হয় অনেক কঠিন কিছু। আমি একবার বুঝাই দিব, দেখবা যে সব পানির মতো সহজ। ঠিক আছে? পানির মতো। বিষয়টা কেমন দেখো, একটু আগে আমরা কি দেখছিলাম? দুই সাইড থেকে বল প্রয়োগ করার পরে কি হয়ে গেছিল? ভাঁজ হয়ে গেছিল না? এখন মনে করো বল প্রয়োগ না করে মনে করো এই থেকে টান দিচ্ছে, তখন কি হয়ে যাবে বলতো? মাঝখান থেকে মনে করো এই টান দিচ্ছে, এমন একটা বল একদিকে মনে করো বল, তাহলে কি হয়ে গেল? ছিঁড়ে গেল। তাহলে দেখো ভূমি কয়টা হয়ে গেল? দুইটা। কয়টা অংশ হয়ে গেল? এখন কি হতে পারে দেখো, একটা আরেকটা থেকে উপরে উঠে যাইতে পারে। ঠিক আছে? আবার ওই একটা উপরে ওঠা মানে আরেকটা নিচে নামা, একই কথা। ঠিক আছে? আচ্ছা, আবার কি হতে পারে, না এটা বললো কি, না আমরা কেউ উপরে উঠবো না, আমরা সমান, চল আমরা পাশাপাশি সরে যাই। তখন ও পাশাপাশি সরে গেল, স্লিপ করো না তোমরা, বলো না স্লিপ, স্লিপ করে পাশে সরে যাবে। খেয়াল করো, উচ্চতা কিন্তু সমান, পাশে সরে গেছে কি করে? স্লিপ করে। আর এর ক্ষেত্রে কি উচ্চতা হচ্ছে একটা বেশি হবে আর একটা কি হবে? কম হবে। ঠিক আছে? এবার সবাই তিনটা ছবি আগে দেখো, এই তিনটা ছবি ভালো করে দেখো কি কি আছে। দেখো, স্বাভাবিক চ্যুতি,
স্ট্রাইক স্লিপ চ্যুতি আর বিপরীত চ্যুতি, ঠিক আছে? তাহলে চ্যুতি হচ্ছে 3 প্রকার। এখন এটা কিভাবে ভাগ করা হয়েছে দেখো, এখানে মেইনলি চ্যুতির মেইন বৈশিষ্ট্য আমি কি বলছিলাম, কিসের সৃষ্টি হয়? ফাটলের সৃষ্টি হয়। মানে যে ফেটে গেছে না, এই ফাটল হওয়ার কারণে কি উঁচু নিচু হয়ে যাইতে পারছে, তো আগে একসাথে ছিল। আচ্ছা, এই কারণে কি হবে, এর অবস্থানটা কি হবে? এক্ষেত্রে একটি শিলাখণ্ড অপরটি থেকে নিচে নেমে যেতে পারে, অথবা অনুভূমিকভাবে অবস্থান পরিবর্তন করতে পারে, কিংবা উপরে উঠে যেতে পারে। তাহলে কি কি হতে পারে? নিচে নেমে যেতে পারে, অবস্থান পরিবর্তন করতে পারে, আর কি হতে পারে? উপরে উঠতে পারে। এখন নিচে নামা উপরে ওঠা একই কথা, একজন উপরে নামলে আরেকজন নিচে নামবে। এখন দেখো এই ছবির দিকে খেয়াল করো সবাই, এই ছবিটাই দেখো, আমি একটু এখানে মুছে দিই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এটা দেখো, এই ছবিটা দেখো, আমরা মার্ক করছি একটা এ আর একটা বি। দেখো তো, এ উপরে না আর বি নিচে আছে। নিচেরটাও খেয়াল করো, এক্ষেত্রেও এ উপরে বি নিচে, কিন্তু দেখো ডিফারেন্স আছে না একটা? একটু খেয়াল করলে ডিফারেন্সটা বুঝতে পারবা। এটা কি এরকম ভাবে রয়েছে না, ওই যে পাহাড়ে উঠার জন্য যেরকম করে ঢাল থাকে সেরকম আছে না এখানে? কিন্তু এখানে কি পাহাড়ে উঠার জন্য ঢাল তুমি উঠতে পারবে? এখানে উল্টা না, এরকম না, ছাদের মতো না, উঠা যাবে? যাবে না। এখন দেখো তাহলে, এখন দেখো এই দুইটা ভূমির মধ্যে, অর্থাৎ উপরের যেটা উপরে উঠছে এটাকে আমরা বলতে পারি, তোমাদের বইয়ে লেখা আছে কি, উপরের মানে ঊর্ধ্বগামী শিলাখণ্ড আর নিম্নগামী শিলাখণ্ড। কঠিন কথা, একই কথা। ঊর্ধ্বগামী মানে কি, যে উপরের দিকে উঠছে, আর নিম্ন মানে যে নামছে, ঠিক আছে? ঊর্ধ্বগামী আর নিম্নগামীর মধ্যবর্তী কোণ কত? এখানে দেখো তো, এরকম না? তাহলে 90 ডিগ্রি বেশি না? তাহলে এটাকে আমরা কি বলবো? স্থূলকোণ। কি কোণ এটা? তাহলে ঊর্ধ্বগামী আর নিম্নগামীর মধ্যবর্তী কোণ কত? স্থূলকোণ, সাধারণ চ্যুতিতে। এবার নিচের দিকে চলে আসো, এই চ্যুতির দিকে যদি আমরা খেয়াল করি, দেখো এইখানে ঊর্ধ্বগামী আর নিম্নগামীর মধ্যে যে কোণটা রয়েছে, এই কোণটা এরকম না? তাহলে এটা কি অবশ্যই 90 ডিগ্রি থেকে কম না? তাহলে এটা কোণটা কেমন কোণ? সূক্ষ্ম কোণ। ক্লিয়ার? তাহলে যদি দুইটা শিলার মধ্যে কোণ স্থূল কোণ হয়, তাকে সেটা কি হবে? স্বাভাবিক চ্যুতি। বলো সবাই, তাহলে স্থূল কোণ হলে কি হবে? আর সূক্ষ্ম কোণ হলে কি হবে? বিপরীত চ্যুতি। আমরা অন্যভাবে আমি কোশ্চেনটা করি, স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে কোণ কত হবে? কেমন হবে? স্থূল কোণ। আর বিপরীত চ্যুতির ক্ষেত্রে কোণ কেমন হবে? সূক্ষ্ম কোণ। বুঝতে পারছি? বুঝছো? ওকে, এখন আসো, হ্যাঁ এখানে একটা স্পেসিফিক শব্দ, ভাই এখানে কোনো কোণ আছে কিনা দেখো, এখানে কোনো কোণ আছে কিনা? কারণ এটা কি হয়েছে, সরে গেছে না পাশে, কেউ কি উপরে নিচে নামছে, তাহলে কোণ হবে? তাহলে এখানে কোনো কোণ হবে না। এটা কিভাবে সরে গেছে বলো? স্লিপ করছে। দেখো নাম কি ছিল? স্ট্রাইক স্লিপ। তার মানে কি করছে এরা? স্লিপ করছে। আর স্লিপটা কি হবে? পাশাপাশি অবস্থান পরিবর্তন করে। স্লিপটা কি হবে? পাশাপাশি অবস্থান পরিবর্তন করে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাইক স্লিপ চ্যুতি। ওকে, এখন চলে আসো এইখানে, তুমি যদি এখন এই বি এর ছাদে দাঁড়ায় থাকো, বি এর ছাদে দাঁড়ায় যদি তুমি তাকাও এদিকে, তাহলে তুমি কি দেখবা? দেখো এ দেখবা, কিন্তু এ এর এই অংশটুকু দেখতে পাবা না? পাবা কিনা? এই অংশটুকুর নাম হচ্ছে, দেখো এখানে লেখা আছে, এটার নাম হচ্ছে চ্যুতি খাড়াই। কি নাম? চ্যুতি খাড়াই। মানে চ্যুতি হয়েছে এবং এখানে কি ওটা খাড়া ভাবে অবস্থান করতেছে, তাই ওর নাম কি? চ্যুতি খাড়াই। বুঝতে পারছো? তাহলে বি এর ছাদে দাঁড়ায় তুমি যা দেখবা ওটার নাম কি? চ্যুতি খাড়াই। আবার দেখো নিচে, এই ক্ষেত্রেও কি দেখা যাবে? তুমি চাইলে চ্যুতি খাড়াই দেখতে পাবে না, কিন্তু মাঝখানে যেটা আছে এ কি উপরে নিচে উঠছে, ওই ক্ষেত্রে চ্যুতি খাড়াই দেখতে পাবা। তাহলে দেখো স্ট্রাইক স্লিপে চ্যুতি খাড়াই দেখা যায় না। বুঝতে পারছো কেন দেখা যায় না? কারণ কেউ কি উপরে উঠছে নিচে নামছে না। তাহলে স্ট্রাইক স্লিপে পাশাপাশি অবস্থান পরিবর্তন করে, এখানে কোনো চ্যুতি খাড়াই দেখা যায় না। আর উপরের স্বাভাবিক চ্যুতিতে চ্যুতি খাড়াই দেখা যায়, আর নিচেরটাতেও হবে। এখন এখানে একটা স্পেসিফিক পয়েন্ট আছে, দেখো সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণ কত ছোট ছোট হতে পারে? মনে করো এরকম হয়েছে, এরকম এরকম এরকম, মনে করো এটা সমতল ভূমি, এই হাতটা আর এই হাতটা হচ্ছে কোণ, মনে করো এরকম এরকম। এখন তুমি একটা জিনিস তাকায় দেখো, কোথায় ভূমিধস হতে পারে, এইখানে নাকি এখানে? স্বাভাবিক নাকি বিপরীত? কোথায় ভূমিধস ঘটতে পারে, মানে ভেঙে পড়তে পারে নিচে? বিপরীত না? তাহলে ভূমিধস হওয়ার সম্ভাবনা কোথায় বলো? বিপরীত চ্যুতিতে। আবার এই বিপরীত চ্যুতি যদি এমন হয়, মানে অনেক কাছাকাছি ভূমির,
মানে 10 ডিগ্রি এর কম, কতর কম? 10 ডিগ্রি এর কম, তখন তাকে কি বলা হয়? ওভারথ্রাস্ট। তাহলে বিপরীত চ্যুতি যদি 10 ডিগ্রি এর কম হয় তখন তাকে কি বলা হবে? ওভারথ্রাস্ট। পারবা? ক্লিয়ার? না, ভূমিকম্পের কথা তো এখানে আসছে না, মানে ওই ভূমিধস, মানে ভূমিধস মানে কি? ওই মাটিগুলা ভেঙে নিচে পড়তেছে, বুঝছো? তাকে বলা হয় ভূমিধস, মানে ভূমি ধসে পড়ছে। পাহাড়ে ভূমিধস হয়, বন্যা হইলে বা অনেক বড় পানির ফ্লো থাকলে, বৃষ্টি হলে ভূমিধস হয়। তো এই ক্ষেত্রে তো নর্মালি ভূমিধস তো হবেই, কারণ এটা এভাবে আছে, ভূমি তো মাটির দিকে নেমে আছে। তাহলে কি আমরা পারবো? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বিপরীত চ্যুতি কি কি পড়লাম আমরা? তাহলে তিনটা চ্যুতি কি কি আছে? স্বাভাবিক চ্যুতি, স্ট্রাইক স্লিপ চ্যুতি আর বিপরীত চ্যুতি। স্বাভাবিক চ্যুতি কোণ কত বলো? স্থূল কোণ। স্ট্রাইক স্লিপ চ্যুতি কোনো কোণ আছে? কোনো চ্যুতি খাড়াই আছে? নাই। আর হচ্ছে বিপরীত চ্যুতিতে কি হবে? সূক্ষ্ম কোণ। আর 10 ডিগ্রি এর কম হয় তখন তাকে কি বলা হবে? ওভারথ্রাস্ট। পারবো আমরা? তাহলে এই জিনিসগুলো পর্যন্ত তুমি হচ্ছে এসএকিউ লিখে আনবা, ঠিক আছে? আগামী দিন হ্যাঁ হ্যাঁ 20 থেকে 25টা, মানে যে যে কটা ভালো মনে করো লিখে আনবা, ঠিক আছে? ওকে।